পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়। বর্ষার মাঝামাঝি পদ্মার ইলিশ মাছ ধরার মরশুম চলিয়াছে। দিবারাত্রি কোনো সময়ই মাছ ধরিবার কামাই নাই। সন্ধ্যার সময় জাহাজ ঘাটে দাঁড়াইলে দেখা যায় নদীর বুকে শত শত আলো অনির্বাণ জোনাকির মতো ঘুরিয়া বেড়াইতেছে। জেলে নৌকার আলো ওগুলি, সমস্ত রাত্রি আলোগুলি এমনিভাবে নদীবক্ষের রহস্যময় ম্লান অন্ধকারে সংকেতের মতো সঞ্চালিত হয়। এক সময় মাঝরাত্রি পার হইয়া যায়। শহরে গ্রামে রেল স্টেশনে ও জাহাজ ঘাটে শ্রান্ত মানুষ চোখ বুজিয়া ঘুমাইয়া পড়ে। শেষ রাত্রে ভাঙা ভাঙা মেঘে ঢাকা আকাশে ক্ষীণ চাঁদটি ওঠে। জেলে নৌকার আলোগুলি তখনও নেভে না। নৌকার খোল ভরিয়া জমিতে থাকে মৃত সাদা ইলিশ মাছ। লণ্ঠনের আলোয় মাছের আঁশ চকচক করে। মাছের নিষ্পলক চোখগুলিকে স্বচ্ছ নীলাভ মণির মতো দেখায়। কুবের মাঝি আজ মাছ ধরিতেছিল দেবীগঞ্জের মাইল দেড়েক উজানে। নৌকায় আরও দুজন লোক আছে, ধনঞ্জয় ও গণেশ। তিনজনেই বাড়ি কেতুপুর গ্রামে। আরও 2 মাইল উজানে পদ্মার ধারেই কেতুপুর গ্রাম। নৌকাটি বেশি বড় নয়, পিছনের দিকে সামান্য একটু ছাউনি আছে। বর্ষা বাদলে 2-3 জনে কোনো রকমে মাথা গুজিয়া থাকিতে পারে, বাকি সবটাই খোলা। মাঝখানে নৌকার পাটাতনে হাত 2 ফাঁক রাখা আছে। সেই ফাঁক দিয়া নৌকার খোলের মধ্যে মাছ ধরিয়া জমা করা হয়। জাল ফেলিবার ব্যবস্থা পাশের দিকে। ত্রিকোণ বাঁশের ফ্রেমে বিপুল পাখার মতো জালটি নৌকার পাশে লাগানো আছে। জালের শেষ সীমায় বাঁশটি নৌকার পার্শ্বদেশের সঙ্গে সমান্তরাল। তার 2 প্রান্ত হইতে লম্বা 2 বাঁশ নৌকার ধারে আসিয়া পরস্পরকে অতিক্রম করিয়া নৌকার ভেতরে হাত 2 আগাইয়া আসিয়াছে। জালের এ 2টি হাতল। এই হাতল ধরিয়া জাল উঠানো এবং নামানো হয়। গভীর জলে বিরাট ঠোঁটের মতো 2টি বাঁশে বাঁধা জাল থাকে। দড়ি ধরিয়া বাঁশের ঠোঁট হাঁ করা জাল নামাইয়া দেওয়া হয়। মাছ পড়িলে খবর আসে জেলের হাতের দড়ি বাহিয়া। দড়ির দ্বারাই জলের নিচে জালের মুখ বন্ধ করা হয়। ওই নৌকাটি ধনঞ্জয়ের সম্পত্তি, জালটাও তারই। প্রতি রাত্রে যত মাছ ধরা হয় তার অর্ধেক ভাগ ধনঞ্জয়ের, বাকি অর্ধেক কুবের ও গণেশের। নৌকা এবং জালের মালিক বলিয়া ধনঞ্জয় পরিশ্রমও করে কম। আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে। কুবের ও গণেশ হাতল ধরিয়া জালটা জলে নামায় এবং তোলে, মাছগুলি সঞ্চয় করে। পদ্মার ঢেউয়ে নৌকা টলমল করিতে থাকে, আলোটা মিটমিট করিয়া জ্বলে। জোর বাতাসেও নৌকার চিরস্থায়ী গাঢ় আঁশটে গন্ধ উড়াইয়া লইয়া যাইতে পারে না। এক হাত একখানি কাপড়কে নেংটির মতো কোমরে জড়াইয়া ক্রমাগত জলে ভিজিয়া শীতল জল বাতাসে শীত বোধ করিয়া বিনিদ্র আরক্ত চোখে লণ্ঠনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চাহিয়া থাকিয়া কুবের ও গণেশ সমস্ত রাত মাছ ধরে। নৌকা স্রোতে ভাসিয়া যায়। বৈঠা ধরিয়া নৌকাকে তারা ঠেলিয়া লইয়া আসে সেইখানে যেখানে একবার একেবারে ঝাঁকের মধ্যে জাল ফেলিয়া বেশি মাছ উঠিয়াছিল। আজ খুব মাছ উঠিতেছিল, কিন্তু ভোরে দেবীগঞ্জে মাছের দর না জানা অবধি এটা সৌভাগ্য কিনা বলা যায় না। সকলের যদি এরকম মাছ পড়ে, দর কাল এত নামিয়া যাইবে যে বিশেষ কোনো লাভের আশা থাকিবে না। তবে বড় মাছের বড় ঝাঁক একই সময়ে সমস্ত নদীটা জুড়িয়া থাকে না, এই যা ভরসার কথা। বেশি মাছ সকলের নাও উঠিতে পারে। কুবের হাঁকিয়া বলে, যদু হে, মাছ কিবা? খানিক দূরে নৌকা হইতে জবাব আসে, জবর। জবরের পর সে নৌকাটা হইতে পাল্টা প্রশ্ন করা হয়। কুবের হাঁকিয়া জানায়, তাদেরও মাছ পড়িতেছে জবর। ধনঞ্জয় বলে, সাঁঝের দরটা জিগা দেখি কুবের। কুবের হাঁকিয়া দাম জিজ্ঞাসা করে। সন্ধ্যাবেলা আজ 4.75 এবং 5.25 টাকা দরে মাছ বিক্রি হইয়াছে। শুনিয়া ধনঞ্জয় বলে, কাইলসা আইরে নামবো, হারে মাছ ধইলে জুত নাই। কুবের কিছু বলে না, ঝপ করিয়া জালটা জলে ফেলিয়া দেয়। শরীরটা আজ তাহার ভালো ছিল না। তার স্ত্রী মালা তাহাকে বাহির হইতে বারণ করিয়াছিল, কিন্তু শরীরের দিকে তাকাইবার অবসর কুবেরের নাই। টাকার অভাবে অখিল সাহার পুকুরটা এবারও সে জমা লইতে পারে নাই। সারাটা বছর তাকে পদ্মার মাছের ওপর নির্ভর করিয়া থাকিতে হইবে। এই নির্ভরও বিশেষ জোরালো নয়। পদ্মার মাছ ধরিবার মতো উপযুক্ত জাল তার নাই। ধনঞ্জয় কিংবা নড়াইলের
যদুর সঙ্গে সমস্ত বছর তাকে এমনিভাবে 2 আনা 4 আনা ভাগে মজুরি খাটিতে হইবে। ইলিশের মরশুম ফুরাইলে বিপুলা পদ্মা কৃপণা হইয়া যায়। নিজের বিরাট বিস্তৃতির মাঝে কোনখানে সে তার মীন সন্তানগুলিকে লুকাইয়া ফেলে, খুঁজিয়া বাহির করা কঠিন হইয়া দাঁড়ায়। নদীর মালিককে খাজনা দিয়া 1000 টাকা দামের জাল যারা পাতিতে পারে, তাদের স্থান ছাড়িয়া দিয়া এত বড় পদ্মার বুকে জীবিকা অর্জন করা তার মতো গরিব ছেলের জেলের পক্ষে দুঃসাধ্য ব্যাপার। ধনঞ্জয় ও যদুর জোড়াতালি দেওয়া ব্যবস্থায় যে মাছ পড়ে, তা 2-3 আনা ভাগে কারো সংসার চলে না। উপার্জন যা হয় ইলিশের মরশুমে, শরীর থাক আর যাক, এ সময় একটা রাত্রিও ঘরে বসিয়া থাকিলে কুবেরের চলিবে না। লেখক পরিচিতি: বাংলা সাহিত্য জগতে মানিক বন্দ্যোপাধ্যায় ভিন্ন গোত্রকার, ভিন্ন জাতির ঔপন্যাসিক। তার সাহিত্যিক খ্যাতি বিতর্কিত, কিন্তু তার শক্তির স্বীকৃতি নিয়ে কোনো সংশয় ঘটেনি। কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি নামক কালো পাহাড়ির আধুনিকতার আয়োজনে সুরে একটু ভাটা পড়েছে, এমন সময় তার আবির্ভাব। বস্তুত তার গল্প উপন্যাসের অনুভূতি অপেক্ষা বুদ্ধির দীপ্তি, যুক্তিবাদ, নিরাসক্তি, বিতর্ক, কণ্টকিত সংশয় ঘুরে ফিরে এসেছে। তাছাড়া বিষয়গত বৈচিত্র্য, পরিধি, সম্ভাবনার বিচারে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য জগৎ ছিল অনেক বৃহত্তর। তার লেখায় চরিত্রে জটিল টানাপোড়েন আছে। তিনি মানুষের মনের গহনে স্থাপিত নানা সুস্থ অসুস্থ অবচেতন বাসনার প্রকাশ নিষ্করুণভাবে দেখিয়েছেন। বলা বাহুল্য, তার বিজ্ঞান মনস্কতা, বিতির্যক বক্রদৃষ্টি, সুতীক্ষ্ণ বিশ্লেষণ, বহু ইঙ্গিত, শানিত করাঘাত সবই তার নিজস্ব, যা তাকে স্বাতন্ত্র্যতা দান করেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1908 খ্রিস্টাব্দের 29শে মে বাংলাদেশের বিক্রমপুরে। পিতা হরিহর বন্দ্যোপাধ্যায়, পিতৃদত্ত নাম প্রবোধ কুমার, ডাকনাম মানিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের নামোচ্চারণের সঙ্গে সঙ্গে যে দুটি উপন্যাসের নাম উচ্চারিত হয়, পুতুল নাচের ইতিকথা এবং পদ্মা নদীর মাঝি। এছাড়া লেখকের বিখ্যাত উপন্যাস অমৃতস্য পুত্রা, শহরতলী, চতুষ্কোণ, প্রতিবিম্ব, আরোগ্য, হলুদ নদী, সবুজ বন ইত্যাদি। তার প্রথম উপন্যাস জননী। মহান সাহিত্যিকের প্রয়াণ হয় 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর।